আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। ফরিদউদ্দিন সরকারি ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের এখনকার অধিবেশনে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার টপিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজকর্ম প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় থেকে দল সমাজকর্মের নীতি। আমাদের আজকের আলোচনার বিষয় দল সমাজকর্মের নীতিমালা বা প্রিন্সিপালস অফ সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। প্রিন্সিপালস অফ সোশ্যাল গ্রুপ ওয়ার্ক। আমি আলোচনা শুরুতেই আজকের ক্লাসের শিক্ষণফল তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। মনোযোগ সহকারে আজকের ক্লাসে অংশগ্রহণ করলে তোমরা দল সমাজকর্ম কি তা ব্যাখ্যা করতে পারবে, দল সমাজকর্মের নীতিমালা কি তা ব্যাখ্যা করতে পারবে, দল সমাজকর্মের নীতিগুলো কি কি তা জানবে, দল সমাজকর্মের নীতিগুলো ব্যাখ্যা করতে পারবে। তো এখন আমরা মূল আলোচনা চলে যাব। তা আমি প্রথমে আলোচনা করব দল সমাজকর্ম কি তা নিয়ে। পূর্বের ক্লাসে দল সমাজকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। এর মধ্যে তোমরা জেনেছ দল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে সাধারণত কোনো দলকে সহযোগিতা করা হয় যেন ওই দল কী করতে পারে, তার লক্ষ্যে পৌঁছতে পারে। অর্থাৎ দলকে লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করার জন্য সমাজকর্মের যে পদ্ধতি তার নাম হচ্ছে দল সমাজকর্ম পদ্ধতি। এখন দল সমাজকর্মের বিভিন্ন মনীষী সংজ্ঞা রয়েছে। এর মধ্য থেকে আমি এইচবি ট্র্যাকারের সংজ্ঞাটি উদ্ধৃত করছি। এইচবি ট্র্যাকারের মতে দল সমাজকর্ম হচ্ছে দল সমাজকর্মী কর্তৃক দলের সদস্যদের সাহায্য করার এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে দল সমাজকর্মী দলের সদস্যদেরকে এমনভাবে সহযোগিতা করেন যাতে তারা নিজেদেরকে অন্যান্যদের সাথে সম্পর্কিত করতে পারে এবং ব্যক্তি, দল ও সমাজের প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে উন্নতি লাভ করতে পারেন। তাই এই সংজ্ঞার আলোকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে দল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া একজন সমাজকর্মী দলের মধ্যে প্রয়োগ করে থাকেন। এই প্রক্রিয়ার মাধ্যমে দল সমাজকর্মী দলের সদস্যদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করেন এবং পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের মাধ্যমে দলকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সহযোগিতা করে থাকেন। অর্থাৎ দল সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের এমন একটা মৌলিক পদ্ধতি যার মাধ্যমে কোনো দলের সদস্যদের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে ওই দলকে তার লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। সেটাই হচ্ছে দল সমাজকর্ম পদ্ধতি। তো এখন আমি আলোচনা করব দল সমাজকর্মের নীতিমালা নিয়ে। তো এখন আলোচনা করব দল সমাজকর্মের নীতিমালা বা প্রিন্সিপালস অফ সোশ্যাল গ্রুপ ওয়ার্ক কি। নীতিমালা কি আমি তা পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তাই এখন নীতিমালা নিয়ে এখন আলোচনা করব না। তবে শুধু দল সমাজকর্মের নীতিমালা কি সেটা একটু বলবো। যে দল সমাজকর্মের নীতিমালা হচ্ছে ওই নীতির সমষ্টি যেগুলো একজন দল সমাজকর্মী দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করার সময় অনুসরণ করে থাকেন। অর্থাৎ দল সমাজকর্মী দল সমাজকর্ম পদ্ধতিকে সফলভাবে প্রয়োগ করার জন্য যে সকল নীতি অনুসরণ করে থাকেন সে সকল নীতির সমষ্টিকে বলা হয় দল সমাজকর্মের নীতিমালা। তো এই নীতিমালাগুলো কি কি প্রথমে আমি তা তোমাদেরকে তালিকা আকারে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। দল সমাজকর্মের নীতিমালার অন্তর্ভুক্ত 10টি নীতি রয়েছে। সেগুলো হচ্ছে: 1. পরিকল্পিত উপায়ে দল গঠন নীতি। 2. সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি। 3. কর্মী দল সম্পর্ক নীতি। 4.
অবিরত স্বাতন্ত্র্যীকরণ নীতি। 5 প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। 6 দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। 7 নিয়ন্ত্রিত দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া নীতি। 8 নমনীয় সংগঠন কাঠামো নীতি। 9 সম্পদের সদ্ব্যবহার নীতি এবং 10 মূল্যায়ন নীতি। আমি এখন একে একে এই নীতিগুলো সংক্ষেপে ব্যাখ্যা করব। দল সমাজকর্মের প্রথম নীতি হচ্ছে পরিকল্পিত উপায়ে দল গঠন নীতি। এই নীতির মূল কথা হচ্ছে দল সমাজকর্মী দলকে পরিকল্পিত উপায়ে গঠন করবেন। তোমরা জানো দল সমাজকর্মের প্রথম উপাদান হচ্ছে দল, কারণ দল নিয়েই বা দলের মধ্যেই বা দলে লক্ষ্য অর্জন করার জন্যই দল সমাজকর্মী দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করে থাকেন। তাই একটা পরিকল্পিত উপায়ে গঠিত দল ছাড়া দল সমাজকর্ম পদ্ধতির সাফল্য কখনোই সম্ভব নয়। এজন্য দল সমাজকর্মী প্রথমে কী করবেন? পরিকল্পিতভাবে দলের লক্ষ্য উদ্দেশ্য প্রতি লক্ষ্য রেখে দল সমাজকর্মী একটা দল গঠন করবেন। অর্থাৎ যখন তিনি দল গঠন করবেন তখন তিনি সবসময় লক্ষ্য রাখবেন যেন ওই দলের মাধ্যমে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দলের সদস্যরা কী করতে পারে? লক্ষ্যে পৌঁছতে পারে। এজন্য দল সমাজকর্মী দলের আকার নির্ধারণ করবেন যে দলের আকার কতটুকু হলে ভালো হয়, অর্থাৎ দলের সদস্য কতজন থাকলে ভালো হবে বা তারা যে উদ্দেশ্য দলটা গঠন করেছে সেই উদ্দেশ্যটা অর্জন সহজ হবে। এজন্য তিনি দলের আকার নির্ধারণ করবেন পরিকল্পিতভাবে সুচিন্তিতভাবে, অর্থাৎ তিনি লক্ষ্য রাখবেন যে দলের আকার যেন খুব বড় অথবা ছোট না হয়। আবার দলের সদস্য নির্বাচনের ব্যাপারেও তিনি পরিকল্পনা করবেন যে দলের সদস্য কারা হতে পারে। দলের সদস্যদের মধ্যে যদি দেখা যায় কি এই বয়স বা লিঙ্গের বেশি পার্থক্য থাকে তাহলে কিন্তু ওই দল কী করতে পারবে না? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া প্রদর্শন করতে ব্যর্থ হবে এবং দল তার লক্ষ্যে পৌঁছতে পারবে না। যেমন উদাহরণ দেওয়া যায় যে কেউ যদি গণশিক্ষার জন্য বা সাক্ষরতা বিস্তারের জন্য দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে কাজ করতে চায়, তো সেক্ষেত্রে একটা দলের আকার যদি 100 জন সদস্য হয় একটা দলের মধ্যে, তাহলে ওই দলের মাধ্যমে নিরক্ষর লোকদেরকে তিনি স্বাক্ষর করতে আসলে খুব বেশি সফল হবে না। আবার যদি খুব কম হয় 4-5 জন হয় তাহলেও কিন্তু দল সমাজকর্মের যে অতিরিক্ত বেনিফিট ব্যক্তি সমাজকর্মের উপরে সেই বেনিফিটটাও তিনি লাভ করতে পারবেন না। আবার যদি দলে দেখা যায় যে বয়স্ক শিক্ষার বেলায় নারী পুরুষকে একসাথে একই দলের অন্তর্ভুক্ত করে তিনি দল গঠন করলেন, তো এখন দেখা যাবে কি আমাদের রক্ষণশীল সমাজে দেখা যাবে নারীরা পুরুষদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। তাহলে এতে করেও কী হবে? দল সমাজকর্মের যেই লক্ষ্য উদ্দেশ্য অর্জন সেটা ব্যাহত হবে। এই জন্য দল সমাজকর্মী সবসময় কী করবেন? পরিকল্পিত উপায়ে দল গঠন করবেন। দলের আকার থেকে শুরু করে দলের সদস্য কারা কারা হবে, দলের কাঠামো কীরকম হবে, সব কিছু তিনি সুচিন্তিতভাবে নির্ধারণ করবেন। এটা হচ্ছে দল সমাজকর্মের প্রথম নীতি। এরপরের নীতি হচ্ছে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি অর্থাৎ দল সমাজকর্মী আমরা জানি তো দল গঠন করা হয় সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করাকে কেন্দ্র করেই। এজন্য দল সমাজকর্মী দলের যে লক্ষ্য নির্ধারণ করবেন সেটা অবশ্যই কী হতে হবে? বাস্তবসম্মত হতে হবে। অর্থাৎ দলের সদস্যদের যে সামর্থ্য আছে, যোগ্যতা আছে এবং তাদের যে অনুভূত প্রয়োজন, সেই প্রয়োজনকে কেন্দ্র করেই কিন্তু দল সমাজকর্মী কী করবেন? দলের লক্ষ্য নির্ধারণ করবেন। তাহলে ওই লক্ষ্যটা কী হবে? বাস্তবসম্মত হবে। তা না হলে কিন্তু দলের পক্ষে ওই লক্ষ্যে পৌঁছা কখনোই সম্ভব হবে না। কারণ তোমরা একটা কথা জানো যে একটা কথা আছে ইংরেজিতে যে ডু নট বিল্ড ক্যাসেল ইন দ্য ইয়ার, মানে চাটায়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না। এখন একটা দলের সামর্থ্য কি আছে, ওই সামর্থ্যের উপর ভিত্তি না করে যদি কেউ লক্ষ্য নির্ধারণ করে তাহলে সেই লক্ষ্য ওই দলের সদস্যদের দ্বারা অর্জন করা সম্ভব হবে না। যেমন ধরো এই যে গণশিক্ষার কথাই বলি আমরা, সাক্ষরতা কর্মসূচির আওতায় কেউ যদি দল গঠন করে তাহলে তিনি যদি লক্ষ্য নির্ধারণ করে যে আগামী 1 বছরের মধ্যে দলের প্রত্যেক সদস্যকে এসএসসি মানের শিক্ষাদান করা হবে, তাহলে কি ওই 1 বছরের মধ্যে নিরক্ষর লোকদেরকে এসএসসি পর্যায়ে মান পর্যন্ত শিক্ষাদান করা সম্ভব হবে? কখনোই হবে না। তাহলে যেই লক্ষ্যটা নির্ধারণ করা হলো সেই লক্ষ্যটা বাস্তবায়ন করা সম্ভব হলো না। তাহলে আমার প্রাপ্ত কি সুযোগ আছে, সময় আছে, সম্পদ আছে,
বা ওই দলের কী কী সদস্যদের কী কী যোগ্যতা আছে সবগুলোর সাথে সমন্বয় করেই কিন্তু কী করতে হবে, লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে ওই লক্ষ্যটা হবে বাস্তবসম্মত। আর এই জন্য এটাকে দল সমাজকর্মী নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে, যে সমাজকর্মী অবশ্যই কী করবেন, লক্ষ্য নির্ধারণ করবেন সুচিন্তিতভাবে, পরিকল্পিতভাবে, বাস্তবসম্মত উপায়ে। এটাকে বলা হচ্ছে কি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ নীতি। আমাদের দল সমাজকর্মের 3 নম্বর যেই নীতি সেটা হচ্ছে কর্মী দল সম্পর্ক নীতি। কর্মী দল সম্পর্ক নীতি অর্থাৎ দল সমাজকর্মী এবং দলের সদস্য বা দল, এই দুই পক্ষের মধ্যে যেন একটা সুন্দর সম্পর্ক থাকে সেদিকে দল সমাজকর্মী লক্ষ্য রাখবেন। এটাই হচ্ছে দল সমাজকর্মের কর্মী দল সম্পর্ক নীতি। কারণ দল সমাজকর্মী কিন্তু আসলে দলের সদস্য না, তিনি দলকে দলের বাহির থেকে সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, লক্ষ্যে পৌঁছতে দিক নির্দেশনা দিবেন। এই জন্য দল সমাজকর্মী এবং দলের সদস্যদের মধ্যে একটা আন্তরিক পেশাগত সম্পর্ক অবশ্যই দরকার, যেটার অভাবে কী করবে না, দলের সদস্যরা দল সমাজকর্মীর যে সিদ্ধান্ত বা চিন্তাভাবনা বা মতামত বা পরামর্শ সহযোগিতা সেটাকে দলের সদস্যরা আন্তরিকভাবে গ্রহণ করবে না। তো না করলে কি হবে না, দলের সদস্যদের পক্ষে এই লক্ষ্যে পৌঁছা সম্ভব হবে না। এই জন্য সবসময় দল সমাজকর্মী জানেন যে দলের সদস্যদের সাথে ভালো সম্পর্ক দরকার। এই জন্য তিনি একবারে কী করবেন, দলের সদস্যদের সাথে একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে চেষ্টা করবেন। এই জন্য তিনি কী করবেন, দলের সদস্যদেরকে আগ্রহের সাথে আন্তরিকতার সাথে গ্রহণ করবেন, দলের সদস্যদের মতামতকে প্রাধান্য দিবেন, অথবা পেশাগত সম্পর্ক স্থাপনের আরও যে উপায়গুলো আছে সেগুলো অনুসরণ করবেন, করে দলের সাথে একটা আন্তরিক সম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করবেন, যাতে দলের সদস্যরা কী করে ওই দল সমাজকর্মীকে তাদেরই একজন মনে করে, দলের সমাজকর্মীর যে চিন্তাভাবনা বা সিদ্ধান্ত বা পরামর্শ এটাকে যেন নিজেদের চিন্তাভাবনা, নিজেদের সিদ্ধান্ত বা নিজেদের পরামর্শ বলে মনে করে। এতে করে কি হবে, উভয়ের দল এবং সমাজকর্মী উভয়ের প্রচেষ্টার মাধ্যমে কি হবে, দল তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। এজন্য এটাও দল সমাজকর্মী আরেকটা গুরুত্বপূর্ণ নীতি। এরপর আরেকটা নীতি হচ্ছে কি অবিরত স্বাতন্ত্রীকরণ নীতি। অবিরত স্বাতন্ত্রীকরণ নীতি অর্থাৎ দলের সদস্যদের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য থাকবে। দলের এক একজন সদস্য আলাদা আলাদা কী হবে, ব্যক্তিসত্তার অধিকারী হবে। যদিও দল পরিকল্পিতভাবে গঠন করা হয় যেন কি তাদের মধ্যে পার্থক্য কম থাকে, বয়স বা লিঙ্গ বা অনুভূত প্রয়োজনের সামঞ্জস্য দেখেই কিন্তু দল গঠন করা হয়, তারপরেও কী হবে, প্রত্যেকটা সদস্য কখনই এক ধরনের চিন্তাভাবনার অধিকারী হবে না বা একই ধরনের যোগ্যতার অধিকারী হবে না, অথবা সদস্যদের অনুভূত বা ফেল্ট নিড, যেটা অনুভূত প্রয়োজন, সেই প্রয়োজনের মধ্যেও পার্থক্য থাকতে পারে, যোগ্যতার মধ্যে পার্থক্য থাকতে পারে। এই জন্য দল সমাজকর্মী কী করবেন, দলের প্রতিটা সদস্যকে আলাদা সদস্য হিসেবে বিবেচনা করবেন। দলের প্রতিটা সদস্যকে কী করবেন, আলাদা একজন ব্যক্তি হিসেবে, স্বতন্ত্র সত্তার অধিকারী হিসেবে চিহ্নিত করবেন, যে এই দলের সদস্যের অন্য দলের সদস্যদের কাছ থেকে কী ধরনের পার্থক্য রয়েছে, তার যোগ্যতার দিক দিয়ে বা ইচ্ছার দিক দিয়ে বা সামর্থ্যের দিক দিয়ে বা আবেগ অনুভূতির দিক দিয়ে কী কী পার্থক্য আছে সেগুলো তিনি প্রথমে চিহ্নিত করবেন। তো দলের সদস্যদের পার্থক্যগুলো চিহ্নিত করে তাদেরকে কী করবেন, দল সমাজকর্মী কর্মসূচি প্রণয়ন করবেন। এতে করে কী হবে, প্রথমত যে দলের সদস্যদের স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেটা সংরক্ষিত হবে। আরেকটা ব্যাপার হলো যে যদি তিনি দলের সদস্যদের পৃথক চাহিদা, প্রয়োজন, যোগ্যতা, সামর্থ্য বিবেচনা করে কর্মসূচি গ্রহণ করেন, তাহলে সকল ধরনের সদস্যরাই, একটা দলের সকল সদস্যরা কী করতে পারবে, ওই কর্মসূচি থেকে সমানভাবে উপকৃত হতে পারবে। যেমন ধরো যে নিরক্ষরতা বিমোচন কর্মসূচির বেলা যদি কেউ দল সমাজকর্ম পদ্ধতি পরিচালনা করে, তো দেখা গেছে একটা দলের সদস্যদের জন্য এই একটা ক্লাস নেওয়া হলো, ওই ক্লাস থেকে দেখা গেছে কি যারা ভালো একটু মেধার অধিকারী তারা দেখা গেছে উপকৃত হয়েছে, কিন্তু ওই দলে যে কিছু স্লো অ্যাচিভার আছে, যে ধীরগতি সম্পন্ন শিক্ষার্থী আছে বা স্লো লার্নার আছে, পিছিয়ে পড়া কিছু ছাত্র আছে, তারা দেখা গেল কি ওই ক্লাস থেকে উপকৃত হলো না, কারণ তাদের যোগ্যতা অন্যদের যোগ্যতার চেয়ে একটু কম। তো এই জন্য দেখা গেল কি কিছু ছেলে মেয়ে বা কিছু শিক্ষার্থী ওই ক্লাস থেকে বা ক্লাসের সুযোগটা গ্রহণ থেকে বঞ্চিত হলো। এখন দল সমাজকর্মী যদি পূর্বে তিনি চিহ্নিত করতে পারতেন যে দলের এই সদস্যরা কি অন্য সদস্যদের চেয়ে একটু আলাদা, তারা একটু পিছিয়ে পড়া, তাহলে তিনি কি করতে পারতেন, পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি মনোযোগ রেখে গুরুত্ব দিয়ে তিনি ক্লাসটা গ্রহণ করতে পারতেন। তখন কি হতো, ওই পিছিয়ে পড়া ছাত্ররাও তার ওই ক্লাস থেকে সমানভাবে উপকৃত হতে পারত। এই জন্য দল সমাজকর্মী সবসময় কী করবেন, এই দলের সদস্যদের যে যোগ্যতা হোক বা যে কোনো দিক দিয়ে যে পার্থক্যগুলো আছে তাদেরকে সেই পার্থক্যের আলোকে আলাদা করে চিহ্নিত করে রাখবেন।
এতে করে দল সমাজকর্মী যে কর্মসূচি গ্রহণ করবে সেই কর্মসূচি থেকে ভালো যারা আছে তারাও শিখতে পারবে, আবার যারা একটু দুর্বল বা স্লো অ্যাচিভার আছে তারাও শিখতে পারবে। এই জন্য স্বাতন্ত্রীকরণ দল সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ নীতি। এটাকে বলা হয় অবিরত, সবসময় কিন্তু স্বাতন্ত্রীকরণ করবে। যে কোনো কর্মসূচি প্রণয়নের পূর্বে তিনি সদস্যদের আলাদা যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তিনি চিহ্নিত করেই কর্মসূচি প্রণয়ন করবেন, কর্মসূচি বাস্তবায়ন করবেন। তাহলে দলের সকল সদস্য ওই কর্মসূচি থেকে উপকৃত হবে। এরপরে হচ্ছে আমাদের প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। আমাদের 5 নম্বর নীতি হচ্ছে কি প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। অর্থাৎ আমরা জানি যে সমাজ পরিবর্তনশীল, পরিবর্তিত সমাজের সাথে তাল রেখে অনেক সময় কী করতে হয়, দলের কর্মসূচিরও পরিবর্তন সাধন করতে হয়। কারণ পরিবর্তিত পরিস্থিতির সাথে সাথে দলের সদস্যদের চাহিদা বা প্রয়োজনেরও পরিবর্তন হবে। তো ওই পরিবর্তিত যে প্রয়োজন, সেই পরিবর্তিত প্রয়োজন পূরণ করার জন্য নতুন নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। অর্থাৎ সমাজকর্মী কী করবেন, দলের সদস্যদের চাহিদা পূরণ করার জন্য সব এক ধরনের কর্মসূচির মাধ্যমেই অগ্রসর হবেন এমন না, তিনি কী করবেন, পরিবর্তিত পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করবেন বা প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করবেন। এটাও দল সমাজকর্মের একটা গুরুত্বপূর্ণ নীতি। এরপরের নীতিটা হচ্ছে আমাদের দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। দলের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি অর্থাৎ দলের সদস্যরা যেন কী করতে পারে, দলের ব্যাপারে, দলের কর্মসূচির ব্যাপারে বা লক্ষ্য নির্ধারণের ব্যাপারে, কর্মসূচি বাস্তবায়নের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, সে অধিকার দল সমাজকর্মী দলকে প্রদান করবেন। অর্থাৎ দল সমাজকর্মী তার নিজস্ব চিন্তা ভাবনা বা সিদ্ধান্ত বা মতামত দলের উপর একতরফাভাবে চাপিয়ে দিবেন না। এটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির মূল কথা। তো এই নীতির অধিকার যদি আমরা কেউ দল সমাজকর্মী মেনে চলে তাহলে সুবিধা হবে কি, দলের সদস্যরা কী করবে, স্বাবলম্বী হতে পারবে। যেমন ধরো একজনকে যদি তার চিন্তা ভাবনা বা পছন্দ অনুযায়ী কাজ করার সুযোগ দেওয়া না হয় তাহলে তো সে স্বাবলম্বী হতে পারবে না। এই জন্য দলের সদস্যদের প্রয়োজনের ব্যাপারে তাদের ভালো মন্দের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদেরকে দিতে হবে। এতে করে কী হবে, দলের সদস্যরা যে কর্মসূচিগুলো গ্রহণ করবে সেগুলো নিজেদের কর্মসূচি বলে মনে করবে। আমরা জানি যে দ্য ওয়ারার বেস্ট নোজ হোয়ার শু পিঞ্চেস, যে জুতা পরে সে জানে কোথায় কাটা বিধে বা যার মাথা ব্যথাটা সেই বিষয়ে অনুভব করবে। এজন্য দলের সদস্যদের প্রয়োজন কি আর ওই প্রয়োজন পূরণের কর্মসূচি কীরকম হওয়া উচিত এ ব্যাপারে অবশ্যই দলের সদস্যরা ভালো উপলব্ধি করবে। এই জন্য দলের সদস্যদের সাথে আলোচনার সাপেক্ষে যদি দল সমাজকর্মী কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তো সেই সিদ্ধান্তটা অধিক বাস্তবসম্মত হবে। এতে করে কী করবে, দল সমাজকর্মী দলের সদস্যদের সাথে পরামর্শ করে যদি কোনো কর্মসূচি গ্রহণ করে, তিনি যদি দলের ইচ্ছা অনিচ্ছাটাকে প্রাধান্য দেন, দলের সদস্যদের কী সুবিধা অসুবিধা বা মতামত আছে সেটাকে প্রাধান্য দিয়ে কর্মসূচি গ্রহণ করেন, তাহলে সেই কর্মসূচি কী হবে, অধিক ফলপ্রসূ হবে। আর যদি তিনি কী করেন, মনে করেন যে না আমি সমাজকর্মী, আমার সিদ্ধান্তই দলের সিদ্ধান্ত, তাহলে কিন্তু দলের সদস্যরা কী করবে, তার ওই সিদ্ধান্তকে নিজেদের সিদ্ধান্ত মনে করবে না, অথবা তার ওই সিদ্ধান্তটাকে তারা কী মনে করবে, আদেশ বলে মনে করবে, যে তাদেরকে আদেশ করা হচ্ছে বা হুকুম দেওয়া হচ্ছে। তো আমরা দেখা যায় কি অনেকে আবার অন্যের খবরদারি বা হুকুম তামিল করতে পছন্দ করে না। তো সেক্ষেত্রে দল সমাজকর্মীর যে সিদ্ধান্তগুলো সেগুলো আসলে দলের মধ্যে বাস্তবিত হবে না, সাদরে গৃহীত হবে না। এতে করে দল সমাজকর্মী পুরো প্রক্রিয়াটাই কী হবে, ব্যাহত হতে চাইবে। এই জন্য দল সমাজকর্মী সবসময় লক্ষ্য রাখবেন যে দলের সদস্যদের পছন্দ অপছন্দ বা তাদের আবেগ অনুভূতি এগুলো যেন গুরুত্ব পায়। অর্থাৎ দলের ব্যাপারে দলের সদস্যদেরকে সিদ্ধান্ত গ্রহণের তিনি স্বাধীনতা প্রদান করবেন। এটাকে বলা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতি। এরপরে আমাদের যে নীতিটা সেটা হচ্ছে কি, নিয়ন্ত্রিত দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া নীতি। নিয়ন্ত্রিত দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া নীতি, এই নীতির মূল কথা হচ্ছে যে সমাজকর্মী কী করবেন, দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া সুন্দরভাবে নিয়ন্ত্রণ করবেন যেন দলীয় পরিবেশ বজায় থাকে। তো দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া কি, এটা তোমাদের জন্য এই শব্দটা নতুন, তোমরা উপরে ক্লাসে গেলে আরও শিখতে পারবে। তো দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে কি, যে উপায়ে একটা দল সচল থাকে বা সক্রিয় থাকে সে উপায়টাকে বলা হচ্ছে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা দলীয় আন্তঃপ্রতিক্রিয়া বা গ্রুপ ইন্টারঅ্যাকশন।
অর্থাৎ দলের একজন সদস্যের সাথে আরেকজন সদস্যের যেই সম্পর্ক বা যে উপায় সম্পর্কটা স্থাপিত হয় সেটাকে বলা হচ্ছে কি দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া বা দলীয় আন্তঃপ্রতিক্রিয়া বা গ্রুপ ইন্টারাকশন। যদি উদাহরণ দিলে তোমরা ভালো করে বুঝতে পারবে যে দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ কী হচ্ছে। প্রতিযোগিতা, সহযোগিতা, দ্বন্দ্ব, সংঘর্ষ, সহমর্মিতা, হিংসা, আধিপত্য বিস্তারের চেষ্টা, এগুলোকে বলা হয় দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া। এইসবের মাধ্যমে কিন্তু একটা দল সচল থাকে, সক্রিয় থাকে। যেমন দলের সদস্যদের মধ্যে যদি ভালো প্রতিযোগিতা থাকে যে তারা কিভাবে কে কার চেয়ে বেশি ভালো দলের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখতে পারে, তো এই প্রতিযোগিতার ফলেও কী হবে, দলটা সামনের দিকে এগিয়ে যাবে। আবার দলের সদস্যদের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতার মনোভাব থাকে তাহলেও কী হবে, দল সামনের দিকে এগিয়ে যাবে। দলের সদস্যরা যদি পরস্পরের প্রতি সহমর্মী হয় তাহলেও কী হবে, সেটা দলের জন্য মঙ্গলজনক হবে। তো এইভাবে কিন্তু দল একটা সচল থাকে প্রতিযোগিতার মাধ্যমে, এই সহযোগিতার মাধ্যমে, সহমর্মিতার মাধ্যমে। আবার দ্বন্দ্ব সংঘর্ষের মাধ্যমেও কিন্তু দলের সদস্যরা সক্রিয় হয়। কিন্তু দেখা গেছে কি দ্বন্দ্ব সংঘর্ষের কিছু কিছু সুফল আছে হয়তো, কিন্তু এর ক্ষতিকর প্রভাবটাই বেশি। তাহলে দেখো, দ্বন্দ্ব সংঘর্ষ, হিংসা বিদ্বেষ, আধিপত্যের বিস্তারের চেষ্টা, এটাও কিন্তু দলীয় ক্রিয়া প্রতিক্রিয়ারই উদাহরণ। তো প্রথম যেগুলো বলছে যে প্রতিযোগিতা বা সহযোগিতা, এগুলো দলের জন্য যতটা মঙ্গলজনক, দ্বন্দ্ব সংঘর্ষ এগুলো কিন্তু আবার দলের জন্য ততটাই ক্ষতিকর। এর জন্য দল সমাজকর্মী কী করবেন, এই যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করবেন। অর্থাৎ যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলো দলের জন্য মঙ্গলজনক, সেই ক্রিয়া প্রতিক্রিয়াগুলো তিনি দলের মধ্যে যেন বেশি চর্চা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দলের সদস্যদেরকে সেভাবে পরিচালিত করবেন বা দলের সদস্যদেরকে ওইভাবে উৎসাহিত করবেন। আবার দ্বন্দ্ব সংঘর্ষ বা হিংসা বিদ্বেষ যেগুলো দলের জন্য ক্ষতিকর, সেগুলো যেন দলের মধ্যে বেশি চর্চিত না হয়, সেগুলো যেন দলের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে অথবা বেশি প্রবল হতে না পারে, সেদিকেও দল সমাজকর্মী লক্ষ্য রাখবেন। অর্থাৎ দ্বন্দ্ব সংঘর্ষ এগুলো কী করবেন, তিনি কমিয়ে রাখার চেষ্টা করবেন। সহযোগিতা, প্রতিযোগিতা, এগুলো দলের মধ্যে যেন বেশি বেশি আদান প্রদান হয় সেই চেষ্টাও তিনি করবেন। তো এটাকে বলা হচ্ছে কি দলীয় সুনিয়ন্ত্রিত দলীয় ক্রিয়া প্রতিক্রিয়া নীতি। অর্থাৎ যে ক্রিয়া প্রতিক্রিয়া দলের জন্য ভালো সেটা যেন দলের মধ্যে বেশি হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আবার দলের জন্য যেগুলো ক্ষতিকর সেটা যেন দলের মধ্যে বেশি প্রবল হতে না পারে। কিন্তু থাকবে দ্বন্দ্ব সংঘর্ষ, একটা দল থাকলে এটা থাকতেই পারে, হিংসা বিদ্বেষ থাকতেই পারে, কিন্তু দল সমাজকর্মী সেটা নিয়ন্ত্রণ করবেন। এতে করে কী হবে, গঠনমূলক দলীয় পরিবেশ বজায় থাকবে এবং দলের সদস্যরা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে লক্ষ্যপানে এগিয়ে যেতে পারবেন। এটা দল সমাজকর্মের আরেকটা গুরুত্বপূর্ণ নীতি। এরপরে আমার দল সমাজকর্মের আরেকটা নীতি হচ্ছে কি নমনীয় সংগঠন কাঠামো নীতি। নমনীয় সংগঠন কাঠামো নীতি অর্থাৎ তোমরা একটু আগে আমরা আলোচনা করেছি যে 2 নম্বর যে এই 5 নম্বর পড়ছিলাম কি প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। প্রগতিশীল কর্মসূচি গ্রহণ নীতি। তো এখন 8 নম্বর এসে বলতেছে কি নমনীয় সংগঠন কাঠামো নীতি। দেখো যে সমাজ পরিবর্তনশীল একটু আগে বলা হয়েছে, তো পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে কি করতে হয়, সমাজকর্মীকে নতুন নতুন কর্মসূচি গ্রহণ করতে হয়, প্রগতিশীল কর্মসূচি গ্রহণ করতে হয়। তো নতুন নতুন কর্মসূচি কিন্তু দলের মাধ্যমে, দলীয় কাঠামোর মাধ্যমেই কিন্তু বাস্তবায়িত হবে। এখন নতুন কর্মসূচি আবার যেন দলীয় কাঠামোর সাথে সঙ্গতিপূর্ণ হয়, সামঞ্জস্যপূর্ণ হয়, সেজন্য অনেক সময় কী করতে হয়, দলীয় কাঠামোর মাধ্যমেও পরিবর্তন আনতে হয়, ঠিক না? অর্থাৎ যখন দল গঠন করা হয়েছিল তখন কর্মসূচি একরকম ছিল, সেই জন্য দলের কাঠামো আরেক রকম ছিল। এখন আবার নতুন কর্মসূচি গ্রহণ করা হলো, তো সেই কর্মসূচি বাস্তবায়ন করার সাথেই অনেক সময় দেখা যায় দলীয় কাঠামোর মধ্যেও পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। সেজন্য দল সমাজকর্মী দলের কাঠামোটা এমনভাবে গঠন করবেন যেন প্রয়োজন মধ্যে বা কর্মসূচি বাস্তবায়নের সাথে সহজে পরিবর্তন সাধন করা যায়। মানে দলীয় কাঠামো যেন ফ্লেক্সিবল হয়, ভেঙে বা নতুন রূপ যেন দেওয়া যায়, সেরকমভাবে তিনি দলের কাঠামোটা নির্ধারণ করবেন। তো এটাকে বলা হচ্ছে কি নমনীয় সংগঠন কাঠামো নীতি। তো যদি খুব দুষ্পরিবর্তনই হয়, ফ্লেক্সিবল না হয়, যে দলের কাঠামোটাকে ভেঙে কী করা যাচ্ছে না বা নতুন রূপ দান করা যাচ্ছে না, তাহলে নতুন যে কর্মসূচি গ্রহণ করা হবে সেগুলো বাস্তবায়ন কিন্তু বাধাগ্রস্ত হতে পারে। এই জন্য দল সমাজকর্মী কী করবেন, দলের কাঠামো নমনীয় করে গঠন করবেন। এটা দল সমাজকর্মের আরেকটা গুরুত্বপূর্ণ নীতি। এরপরে আমরা যে নীতিটা পড়বো সেটা হচ্ছে কি 9 নম্বর নীতি, সম্পদের সদ্ব্যবহার নীতি। তা আমরা জানি যে সকলেই জানি আমাদের অভাবের তুলনায় সম্পদ খুবই সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে আমাদের অসীম অভাব পূরণ করতে হয়। এছাড়া সমাজকর্মের আরেকটা বিশেষ লক্ষ্য হচ্ছে কি যে সমাজকর্ম কি চায়, যে আমাদের নিজস্ব সম্পদ দিয়ে আমরা নিজেদের প্রয়োজন পূরণ করতে চেষ্টা করব। তো এই দুইটা কারণেই কিন্তু দল সমাজকর্মের নীতি এটা, যে দল সমাজকর্মী কী করবেন, দলের যে সম্পদ আছে সেটা হোক বস্তুগত সম্পদ বা অবস্তুগত সম্পদ, সকল ধরনের সম্পদ তিনি দলের প্রয়োজনে সঠিকভাবে ব্যবহারের প্রতি সচেষ্ট
থাকবেন। এই নীতির কারণে তিনি আরও সজাগ থাকবেন যেন কোনো সম্পত্তি যেন অপচয় না হয়। প্রতিটা সম্পদ কী করবেন তিনি দলের প্রয়োজনে সর্বোচ্চভাবে ভালোভাবে ব্যবহার করবেন, মানে বেস্ট ইউটিলাইজেশন, সর্বোত্তম ব্যবহার করবেন, প্রপার ইউটিলাইজ করবেন যাতে কী করা হয় ওই সম্পদ দিয়ে সর্বাধিক উপযোগ লাভ করা যায়। এই জন্য তিনি প্রয়োজন হলে কী করবেন একটা সম্পদকে বহুমুখী উদ্দেশ্যে যেন ব্যবহার করতে পারেন সেইভাবে তিনি সম্পদটাকে কাজে লাগাবেন। এতে করে কি হবে দলের যে সীমিত সম্পদ ওই সীমিত সম্পদ দিয়েই দলের সমাজকর্মী এবং দলের সদস্যরা কী করতে পারবে ওই দলের প্রয়োজনগুলো চাহিদাগুলো পূরণ করতে পারবে বা লক্ষ্যপানে অগ্রসর হতে পারবে। এই জন্য দল সমাজকর্মী এই নীতির কারণে সবসময় সজাগ থাকবেন যে দলের কোনো সম্পদ যেন অপচয় না হয়, দলের সম্পদ যেন কি হয় দলের প্রয়োজনে বা দলের অর্জনে কেবল ব্যয় হয়। এই সকল বিষয়ে তিনি দল সমাজকর্মী সচেতন থাকবেন। এরপরে নীতিটা হচ্ছে কি বা সর্বশেষ নীতি হচ্ছে মূল্যায়ন নীতি। মূল্যায়ন নীতি তো মূল্যায়ন মানে তোমরা জানো যে মূল্যায়নের মাধ্যমে কী করা হয় কোনো কর্মসূচির সফলতা বা বিফলতা যাচাই করা হয়। তো দল সমাজকর্মের জন্য এটা ভালো খুবই গুরুত্বপূর্ণ নীতি যে এই নীতি কারণে দল সমাজকর্মী কী করবেন যে যখন তিনি পরিকল্পনা প্রণয়ন করবেন পরিকল্পনা প্রণয়নের পরেও তার পরিকল্পনাটা কতটুকু ভালো হলো বা হলো না সেটা তিনি মূল্যায়ন করবেন। কর্মসূচি আংশিক বাস্তবায়ন করার পরেও যতটুকু কর্মসূচি বাস্তবায়ন করা হলো সেই কর্মসূচিটা সফলতা বিফলতা বা যতটুকু বাস্তবায়িত হওয়ার কথা ততটুকু হয়েছে কিনা সেটাও তিনি যাচাই বাছাই করে দেখবেন। আবার কর্মসূচি বাস্তবায়ন শেষ হয়ে গেলেও কী করবেন দল সমাজকর্মী মূল্যায়ন করবেন যে কর্মসূচিটা যে বাস্তবায়ন করা হলো সেটা কতটুকু সফল হলো। তো এই জিনিসটাকে বলা হয় কি মূল্যায়ন। তো দল সমাজকর্মীর এটা একটা গুরুত্বপূর্ণ নীতি। এই নীতির ফলে দল সমাজকর্মী কী করতে পারবে পরিকল্পনার মধ্যে বা কর্মসূচির মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলো মূল্যায়নের কারণে ধরা পড়বে। আর মূল্যায়নের কারণে যদি ত্রুটি বিচ্যুতিগুলো ধরা পড়ে তাহলে কিন্তু সমাজকর্মীর পক্ষে ওই ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে নতুন কর্মসূচি প্রণয়ন করা বা কর্মসূচির মধ্যে পরিবর্তন বা সংশোধন করা সমাজকর্মীর পক্ষে সম্ভব হবে। এই জন্য সমাজকর্মী কী করবেন মাঝে মধ্যে কী করবেন কর্মসূচি যতটুকু অগ্রসর হলো সেই বা যতটুকু সম্পন্ন হলো সেই সম্পূর্ণ কাজটাকে তিনি মূল্যায়ন করে দেখবেন যে কাজের কোনো ঘাটতি আছে কিনা বা কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা সেটা তিনি নির্ণয় করবেন। নির্ণয় করে প্রয়োজন হলে আবার এই সংশোধিত আকারে নতুন কর্মসূচি গ্রহণ করবেন অথবা যেখানে কোনো বিচ্যুতি ছিল সেখানে বিশেষ গুরুত্ব সহকারে আবার ওই কর্মসূচিটা বাস্তবায়নের চেষ্টা করবেন। এতে করে কী হবে এই দল সমাজকর্ম যে পদ্ধতিটা সেটা সাফল্যের দিকে সহজে এগিয়ে যেতে পারবে। তো এই ছিল আমাদের আজকের দল সমাজকর্মের নীতিমালার নীতিগুলো। তো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপরও যদি সমস্যা থাকে এটা তো সবসময়ের জন্যই বলা যে তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আর ক্লাসে আমি এখনই শেষ করব। তো শেষ করার আগে এখন করোনা স্বাস্থ্যবিধি যেটা এটা তোমাদেরকে মনে করে দিতে হবে, কারণ বাংলাদেশে কিন্তু আসলে করোনার সংক্রমণটা কমে নাই এখনও। তো তোমরা কী করবা করোনা স্বাস্থ্যবিধি সকলে মেনে চলবা। ওই বিশেষ করে ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া, বাইরে কোথাও গেলে মাস্ক ব্যবহার করা এবং যতটুকু সম্ভব সামাজিক মেলামেশা কমিয়ে দেওয়া। যেহেতু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তো তোমাদের বাইরে তেমন আসতে হচ্ছে না, তো সেই জন্য তোমরা অযথা বাইরে ঘোরাফেরা করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলের জন্য শুভকামনা করবে। তো আজকে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।